এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকা ও ইসরায়েলের উপর গাজা বিজয়ী হয়েছে সর্বোচ্চ নেতা। ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ, মোহাম্মদ ইসলামের ঘোষণা। ইসরায়েলি কারাগারগুলো জীবন্ত মানুষের কবরস্থান। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে, হিজবুল্লাহ মহাসচিব। বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই নির্বাচন কমিশনার সানাউল্লাহ। এবং কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় মামলা গ্রহণ করেনি ভারতের সুপ্রিম কোর্ট। মোদির মেক ইন ইন্ডিয়া ব্যর্থ, রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক, কারি ও হাফিজদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি ইমাম হুসাইন আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই হুসেনিয়াতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি কোরআনের শব্দ, গঠন, বিষয়বস্তু এবং ঐশীরীতি এসব কিছুকে মুজিজা হিসেবে বর্ণনা করেছেন। আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেন, যদি এই মহা মুজিজাকে সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে মানব জাতির সব সমস্যার সমাধান হবে এবং মানব জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুজিজা আমাদের মাঝে বিদ্যমান থাকাকে মানবতা তথা গোটা বিশ্বের জন্য এক বিরাট আশীর্বাদ হিসেবে উল্লেখ করে বলেন, কোরআন নিয়ে কাজ করার সময় ও তেলাওয়াত করার সময় পূর্ণ মনোযোগ দিতে হবে। মনে রাখতে হবে, সর্বশেষ নবীর মুজিজা আমার সামনে। পবিত্র কোরআনে উল্লেখিত তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর আস্থা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরতে গিয়ে সর্বোচ্চ নেতা বলেন, পবিত্র কোরআনে যেমনটি বলা হয়েছে, কেউ আল্লাহর উপর ভরসা করলে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর নির্ভরতার শর্তাবলী পূর্ণ হলে এই ঐশী প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে স্বচ্ছ, একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এআইও এর প্রধান মোহাম্মদ ইসলামী। গতকাল এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এই সাক্ষাৎকারে তিনি ইরানের পরমাণু শিল্পের উন্নয়ন এবং সর্বসাম্প্রতিক অর্জনগুলোর কথা তুলে ধরেন। ইসলামী বলেন, আমরা এখন পারমাণবিক শিল্পের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। তিনি বলেন, উন্নত প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে একটি নির্ধারক ক্ষেত্র হয়ে উঠেছে। ইসলামী স্পষ্ট করে বলেন, পরমাণু ক্ষেত্রে ইরানে একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে এবং অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়েছে। ইসলামী আরও বলেন, আঞ্চলিক বলদর্পিতার দৃষ্টিকোণ থেকে পরমাণু প্রযুক্তিতে প্রবেশ নিষিদ্ধ, তবে আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করি। প্রযুক্তির উন্নয়নে লাভবান হয় জনগণ। যখন আপনি এর সক্ষমতা তৈরি করবেন তখন এর ফলাফল পাবেন। বিজ্ঞানের অন্য শাখাগুলোর উন্নয়নে পরমাণু প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের উপর চরম শারীরিক ও মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বন্দীদের সঙ্গে ইহুদিবাদী কারারক্ষীদের চরম দুর্ব্যবহারকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলেও মন্তব্য করেছে। হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে, গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে কয়েক ডজন হতভাগ্য ব্যক্তির শরীরে মারাত্মক নির্যাতনের দগদগে ঘা রয়েছে। এ ঘটনায় মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের উপর পদ্ধতিগত নির্যাতন, মারাত্মক প্রহার ও নির্দয় আচরণের প্রমাণ পাওয়া যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই অপরাধ সবার সামনে দখলদার ইসরায়েলের দুর্বৃত্ত প্রকৃতির স্বরূপ উন্মোচন করেছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
হামাস আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যা ও ফিলিস্তিনি বন্দীদের উপর অকথ্য নির্যাতন ইসরায়েলি দখলদারিত্ব থেকে তাদের মাতৃভূমি মুক্ত করার প্রত্যয়ই কেবল শক্তিশালী করবে। জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রতিরোধের সংগ্রাম চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব লেবানন সরকারকে পালন করতে হবে। তিনি রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালাতে না পারে সেটি নিশ্চিত করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর বৈরী সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে, হিজবুল্লাহ তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যাচ্ছে, এজন্য যে লেবানন সরকার যেন তা পালন করতে ইসরায়েলকে বাধ্য করার উদ্যোগ নিতে পারে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল ধারাবাহিকভাবে সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি অনুযায়ী ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু তেল আবিব তা পালনে অস্বীকৃতি জানায়। ফলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওই ডেডলাইন 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই। পুরনো তালিকাকে ভুয়া ভোটার তালিকার বলার সুযোগ ছিল বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আজ রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ আরও বলেন, যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা এবং যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি, এটাই সমস্যা। বর্তমান পদ্ধতিতে কিন্তু ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নেই, কারণ এটা একটা ডাটাবেজের মাধ্যমে সেন্ট্রালি কন্ট্রোলড হয়, ক্রস ট্যাগ করা হয়। মূল সমস্যা হয় যখন মৃত ব্যক্তিদের যথাযথভাবে বাদ দিতে না পারি। এটা যে পুরোটাই প্রতারণামূলক তাও না। আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদ দেবে। এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা। সানাউল্লাহ বলেন, আমি যেটা অনুভব করেছি যে সবাই ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গেই থাকুন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের বলে মন্তব্য করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। আজ প্রধান বিচারপতি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনারা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। গত 29 জানুয়ারি কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 60 জনেরও বেশি। এই পরিস্থিতিতে কুম্ভমেলায় যাওয়া পুণ্যার্থীদের জন্য সুরক্ষা বিধি এবং নির্দেশিকা বেঁধে দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী বিশাল
তেওয়ারি। জনস্বার্থ মামলাকারীর অভিযোগ ছিল সরকারি গাফিলতির কারণে মঙ্গলবার গভীর রাতে ত্রিবেণী সঙ্গমে 30 জনের মৃত্যু এবং অন্তত 7 জনের আহত হওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে পদক্ষেপ করার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানান তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে পদ্দলিত হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ারও আর্জি জানান মামলাকারী। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে। আজ লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর বিরোধী। প্রধানমন্ত্রী সকলের সামনে বলছেন চীনা আগ্রাসন হয়নি, কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলে চলেছে আমাদের 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন। রাহুল গান্ধী আরও বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে চলেছেন। আমরা এই করেছি, এই করেছি, এই করেছি। যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে, অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বার বৃদ্ধি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে, যার সুফল নিয়েছে চীন। গাজা উপত্যকা থেকে শনিবার মুক্তি পাওয়া ইসরায়েলি পণবন্দী কেইথ সিগেল বলেছেন, বন্দিদশা হামাস যোদ্ধারা তার সকল প্রয়োজন পূরণ করেছেন। শনিবার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে যে 3 ইহুদিবাদী পণবন্দী মুক্তি পেয়েছেন, সিগেল তাদের অন্যতম। সিগেলের মার্কিন নাগরিকত্বও রয়েছে। শনিবার মুক্তি পাওয়ার আগে ধারণ করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমি হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছে। বিগত 15 মাস আপনারা আমাদের সঙ্গে সদয় আচরণ করেছেন। গতকাল আল কাসাম ব্রিগেড ভিডিওটি প্রকাশ করে। এতে ওই পণবন্দী আরও বলেন, আমাকে পাহাড়েই থাকা যোদ্ধারা আমার সব প্রয়োজন পূরণ করেছেন। তারা আমাকে খাদ্য, পানীয়, ওষুধ ও ভিটামিন সরবরাহ করেছেন, চোখের চিকিৎসা করিয়েছেন, রক্তচাপ পরীক্ষা করেছেন এবং অন্যান্য সব প্রয়োজন মিটিয়েছেন। সিগেল বলেন, যোদ্ধারা আমার জন্য আমার স্বাস্থ্যের প্রতি নজর রেখে আমার জন্য তেল মুক্ত ভেজিটেরিয়ান ফুডের ব্যবস্থা করেছেন। শ্রোতা বন্ধুরা, আর এরই মধ্যে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দৃষ্টিপাতে আমেরিকা নতুন করে তাদের মিত্র কানাডা, মেক্সিকো এবং চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। আমেরিকা নতুন করে তাদের মিত্রদের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের উপর 25% এবং চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক আরোপের মাধ্যমে ওই যুদ্ধের সূচনা করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ব্রিক্স অর্থনৈতিক জোটের সদস্যরা যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তবে তাদের উপর শতকরা 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ফার্স্ট টুডে আরও জানিয়েছে, আমেরিকা ফার্স্ট এই স্লোগান নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাণিজ্যিক মিত্র ও অংশীদারদের সাথে মার্কিন বাণিজ্যিক সম্পর্কের একটি নয়া যুগের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার শাসক গোষ্ঠী মনে করে বিভিন্ন দেশের মধ্যে উন্মুক্ত দ্বার নীতি এবং বাণিজ্যিক শুল্ক হ্রাস নীতি চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। সুতরাং আমেরিকা অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে বিগত কয়েক দশকের নীতিতে পরিবর্তন করতে হবে। এ বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমাদের দেশ যখন শুল্ক আরোপ করেছিল তখন ধনী ছিল। এখন বাণিজ্য শুল্ক তুলে নেয়া কিংবা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার ফলে আমেরিকা একটি রপ্তানিকারক দেশ থেকে একটি প্রধান আমদানিকারক দেশে পরিণত হয়েছে, যার ফলে আমেরিকার বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় $50,000 কোটি দাঁড়িয়েছে। অন্যভাবে বলা যায়, আমেরিকানরা প্রতি বছর রপ্তানির চেয়ে $50,000 কোটি বেশি আমদানি করে। বছরের পর বছর ধরে
চলমান এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিতে সহনীয় নয়। যে কোনো উপায়ে এই পরিস্থিতির পরিবর্তন করতেই হবে। কিন্তু কিভাবে? এই পরিবর্তন আনার হাতিয়ার হলো আমদানি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা। তাদের যুক্তি হলো আমদানিকৃত পণ্যের দাম বাড়ার সাথে সাথে আমদানি পণ্যের পরিমাণ কমে যাবে এবং মার্কিন বৈদেশিক বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে। তবে কানাডা, মেক্সিকো, চীন অথবা ইইউ সদস্য দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর ভারী শুল্ক আরোপের ফলে আমেরিকা থেকে আমদানি পণ্যের উপরও একই রকম শুল্ক আরোপের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। এর ফলে আমেরিকার পণ্য রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তা কেবল আমদানিকৃত পণ্যের দামই যে বাড়বে তাই নয়, বরং আমেরিকার রপ্তানি বাজারকেও ক্ষতিগ্রস্ত করবে। উভয় দিক থেকেই আমেরিকার নাগরিকদের উপর চাপ সৃষ্টি হবে। জনগণের উপর এই চাপ সৃষ্টির কথা ট্রাম্প নিজেও স্বীকার করেছেন। কিন্তু ট্রাম্প এবং তার প্রশাসনের বাণিজ্য যুদ্ধে প্রবেশ করার ক্ষেত্রে কিংবা আরও তীব্র করার সিদ্ধান্তের ব্যাপারে এ বিষয়গুলোর কোনোটিই ব্যাঘাত সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। তাদের দৃষ্টিতে বিশেষ করে কানাডা, মেক্সিকো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে মার্কিন অর্থনীতি এতটাই শক্তিশালী এবং বিশাল যে বাণিজ্য যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত ওই দেশগুলো আমেরিকার শর্ত মেনে নেবে। বেইজিং এর উপরও রাজনৈতিক ও নিরাপত্তা চাপ তীব্র করে চীনকে আমেরিকার সঙ্গে আপোস করতে বাধ্য করার চেষ্টা হচ্ছে। কিন্তু বিদেশিদের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে মূল বাধা স্বয়ং আমেরিকার ভেতরেই রয়েছে। সেই বাধাটি হলো আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে। অপরদিকে রপ্তানি বাজারের ক্ষতিও আমেরিকার জনগণ হয়তো সইতে পারবে না। জনগণ হয়তো তাদের সরকারকে এই নীতি পদ্ধতি পুনর্বিবেচনা করার জন্য চাপ দিতে পারে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।